সভাপতি হলেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল, সিনিয়র সহ সভাপতি নাজমুল আবেদিন ফাহিম। রাজধানী সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতায় ভোগান্তি, জোয়ারে প্লাবিত ৭ জেলা। কুমিল্লা, ভোলা, ফেনীতে বিদ্যুৎ বিভ্রাট। প্রধান উপদেষ্টার বক্তব্যে একমত নয় বিএনপি। ডিসেম্বরে ভোট দিতে চায় না সরকার, অভিযোগ মির্জা আব্বাসের। বৈরী আবহাওয়ার মধ্যেও ৪ জেলার সীমান্ত দিয়ে ৭৮ জনকে পুষে। স্বাগত সংবাদ সন্ধ্যায়, সঙ্গে আছি তসলিমে জান্নাত অর্থী। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। নানা নাটকীয়তার পর বিসিবির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। দুই পরিচালক নাজমুল আবেদিন ফাহিমকে দেয়া হলো সিনিয়র সহসভাপতির দায়িত্ব, আর ফাহিম সিনহারকে করা হলো সহসভাপতি। জরুরি বোর্ড সভায় যোগ দেন বোর্ড পরিচালকরা। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে প্রজ্ঞাপন দিয়ে ফারুক আহমেদের কাউন্সিলরশিপ বাতিল করায় শূন্য হয় বিসিবি সভাপতির পদ। তার জায়গা বুলবুলকে মনোনয়ন দিয়েছে এনএসসি। আগে থেকেই ঠিক করা ছিল নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে। নানা বিতর্কের পর ফারুকের বিরুদ্ধে পরিচালকদের অনাস্থায় এই পরিবর্তন। সভাপতির দায়িত্ব নেয়ার পর গণমাধ্যমের সামনে নিজের পরিকল্পনা তুলে ধরেন বুলবুল। এপ্রিল মাসের শেষের দিকে আমি একটি কল পাই আমাদের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকে, এবং বলা হয় যে আপনাকে একটা সুযোগ দেওয়া হবে, আপনি কি সুযোগটা গ্রহণ করবেন? আমি যে আপনাদেরকে এত প্রমিস করতাম বা আমি ওয়েট করতাম একটা কলের জন্য, সেই কলটা আমি যখন পেয়ে গেছি তখন আর আমি পিছনে তাকাইনি। একটা বড় দায়িত্ব পেয়েছি, যে দায়িত্বটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট না, ক্রিকেট ইন বাংলাদেশ। বাংলাদেশে কি ক্রিকেট আছে সেটা আমরা চেষ্টা করব আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। ১ নম্বর প্ল্যান যেটা হচ্ছে যে আমাদের যে অ্যাসোসিয়েট ওয়ার্ল্ডের ক্রিকেটগুলো ছিল যেখানে শিখেছি, সেই অঙ্গেকে আমি চেষ্টা করব বাংলাদেশের যে ডিসেন্ট্রালাইজেশন করা, বা একটা উপজেলা ছেলে কিভাবে ক্রিকেট খেলে একটা মেন স্ট্রিমে আসতে পারবে উইথ তার কনফিডেন্স বা বিশ্বাস, সেই চেষ্টাটা করব। বিসিবির নতুন সভাপতি সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল অভিষেক টেস্টের সেঞ্চুরিয়ান আইসিসির হয়ে বিভিন্ন দেশের ক্রিকেট উন্নয়নে কাজ করে প্রশংসা কুড়িয়েছেন। এবার নিজ দেশে অবদান রাখার সুযোগ বুলবুলের সামনে। বাংলাদেশের অভিষেক টেস্টের সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল সময়ের সেরা ব্যাটার ছিলেন। আইসিসি ট্রফি জয়েও ছিল অবদান। ১৯৯৯ বিশ্বকাপে দলকে নেতৃত্বও দেন। ফর্মে থাকা অবস্থায় দল থেকে বাদ পড়া, অভিমান থেকে অবসরে শেষ হয় ক্রিকেট ক্যারিয়ার। এরপরই তার লড়াই কোচ হিসেবে। সময়ের সাথে হয়ে ওঠেন ক্রিকেটের স্বপ্নের ফেরিওয়ালা। আইসিসির সহযোগী, জনপ্রিয়তায় পিছিয়ে থাকা দেশগুলোতে কাজ করেছেন। এখন কাজ করছেন আইসিসির হয়ে, ক্রিকেটের ছোট দেশগুলোকে এগিয়ে নিতে। আফগানিস্তানের টেস্ট স্ট্যাটাস পাওয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বুলবুল। যুক্ত ছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সাথে। ক্রিকেটের জন্য শিখেছেন কঠিন মান্ডারি ভাষা। এশিয়ার পাওয়ার হাউস চীনে ক্রিকেট ছড়িয়ে দিতে বুলবুলের বড় অবদান। 18 বছর বাংলাদেশ জাতীয় দলে খেলেছেন। 19 বছর ধরে ক্রিকেট নিয়ে কাজ করছেন বিভিন্ন দেশে। বুলবুল তো এখন কোচদেরও কোচ। এবার নিজ দেশকে সেবা দেওয়ার পালা। সুযোগ এসেছে বিসিবিতে যুক্ত হওয়ার। টাইগার ক্রিকেটের উত্থান পতন, নানা অনিয়ম নিয়ে অনেক সময় কথা বলেছেন। বিসিবির পরিকল্পনা ঘাটতি নিয়ে সমালোচনা করেছেন গণমাধ্যমে। বোর্ডে ঢুকে পরিবর্তনে অবদান রাখার চ্যালেঞ্জ বুলবুলের সামনে। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিসিবি ঘিরে নানান কর্মকাণ্ডে বিরক্ত তামিম ইকবাল। সাবেক অধিনায়ক বলেছেন, বিসিবিতে ক্রিকেট ছাড়া সবই হচ্ছে। ব্যক্তিগত কাজে পাকিস্তানের লাহোরে আছেন তামিম। সেখানেই চলছে বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজ। আরব আমিরাত বিপর্যয়ের পর এই সিরিজও হার দিয়ে শুরু করেছে লিটনের দল। সিরিজ কভার করতে যাওয়া সাংবাদিকদের তামিম বলেছেন, বিসিবির নানা কর্মকাণ্ডে ক্রিকেটের ওপর থেকে আগ্রহ কমে যাচ্ছে সমর্থকদের। নতুন দায়িত্বপ্রাপ্তদের ক্রিকেটে মনোযোগ দেওয়ার আহ্বান তামিমের। এখনো নামেনি রাজধানীর বেশ কিছু এলাকার পানি। এমন জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে নগরবাসী। অভিযোগ করেন, সিটি কর্পোরেশন ঠিকমতো কাজ না করায় ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। এদিকে 2 সিটি কর্পোরেশন থেকে কন্ট্রোল রুম খোলা হলেও ফোন দিয়ে কোনো সাড়া পাওয়া যায়নি।
দেখে বোঝার কোনো উপায় নেই এটি রাজধানীর কোনো এলাকা। 196 মিলিমিটারের বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর পল্লবীর এই এলাকা। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার অভাবে সীমাহীন ভোগান্তিতে এই এলাকার বাসিন্দারা জানান, অল্প বৃষ্টিতেই এমন হাঁটু পানি জমে যায়। এই যে আমাদের আসা যাওয়া অনেক কষ্ট হয়, একটু বৃষ্টি হলে পথঘাট সব ডুবে যায়। সিটি কর্পোরেশন কাজ করে কি কাজ করে জানি না, আইসা কোনো রকম করে চলে যা। আমাদের এই দুঃখ বলার মতো আসলে আপনাদের কাছে ছাড়া আর বলার মতো কেউ নাই। এলাকার যে পানি বাইরে হওয়ার যে খালবিলগুলো আছে এগুলো ক্লিয়ার নাই। রাজধানীর নিউ মার্কেটের চিত্র এটি। শুক্রবার সকাল থেকে বৃষ্টির তীব্রতা কমে গেলেও নামেনি পানি, এমনকি মার্কেটের ভিতরেও ঢুকেছে। এ নিয়ে ক্ষোভের শেষ নেই। পানি যাওয়ার যে লাইনগুলি আছে, মেন লাইনগুলি কয়েকদিন পর পর অথবা 2 মাস 3 মাস পর পর এরকম জলাবদ্ধতা হলে ওটা কাজ করে, ময়লা ওঠে, কিন্তু পানি যে আসলে কোথায় চলে যাবে, পানির তো একটা লাইন আছে, একটা স্রোত আছে, সেখানে যাচ্ছে না। কালকের থেকে মনে করেন বৃষ্টি উড়াধুরা, যার কারণে এই যে এতগুলা পানি জমা, যাতায়াতে অনেক অসুবিধা। একে তো খানাখন্দে ভরা রাস্তা, তার উপর আবার জলাবদ্ধতা। অল্প বৃষ্টিতে এভাবে তলিয়ে যায় রাজধানীর বাসাবোর সবুজবাগ এলাকা। সংস্কার কাজ শুরু হলেও অজানা কারণে তা এখন বন্ধ, আর এতেই ক্ষুব্ধ এলাকাবাসী। পুরো রোড কার্পেটিং করে কুরবানি ঈদের আগে 2 দিন আগে শেষ করার কথা, এই জায়গায় কোনো কাজই হয় নাই, বরঞ্চ আরও ক্ষতি করে গেছে। গত 3 দিন আগে আসছিল তারা, প্রথম দিন করছে, করার পরে ময়লা উঠায় রেখে গেছে, তারপর কাজ শেষ করার পরের থেকে এখানে পানিটা জমতেছে। সকাল থেকে এই পর্যন্ত 3টা অটোরিকশা উল্টে যাচ্ছিল, আমরা সেটা ধাক্কা দিয়ে তুলে দিয়েছি, অনেকগুলো যাত্রী পড়ে গেছিল। জলাবদ্ধতা নিরসনে 2 সিটি কর্পোরেশনের পক্ষ থেকে খোলা হয়েছে কন্ট্রোল রুম, যদিও বেশ কয়েকবার ফোন দিয়ে কোনো সাড়া পাওয়া যায়নি। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী শিকদার মেহেদি হাসান। শিকদার মেহেদি হাসান, বিভিন্ন এলাকাতে কিন্তু এখনো পানি জমে আছে, এই জলাবদ্ধতায় আসলে জনজীবনে ভোগান্তি কতটা বেড়েছে জানাবেন? আমরা কিন্তু বেশ কিছু সময় ধরে নিউ মার্কেট এলাকাতে অবস্থান করছি এবং এখানে আমরা যেটা দেখতে পেয়েছি যে নিউ মার্কেট, নীলক্ষেত এবং সায়েন্স ল্যাব যে এলাকাটি রয়েছে, এই এলাকাটিতে আসলে খুব বড় একটি অংশ জুড়ে কিন্তু একটি জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আপনি জানেন যে গতকাল রাতে যে ভারী বর্ষণের সৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিপাতের ফলেই কিন্তু আসলে এখানে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়। কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকায় বিভিন্ন সময়ে যে জলজটের সৃষ্টি হয়, সেগুলোকে আমরা জানি যে আসলে যে সুয়ারেজ সিস্টেম আছে, সেই সিস্টেম দিয়ে যখন আসলে পানির প্রবাহ সঠিক থাকে বা স্বাভাবিক থাকে, তখন সেটাকে আমরা জলাবদ্ধতা আসলে বলি না, জলজট বলি। কিন্তু প্রায় 12 ঘন্টারও অধিক সময় যদি আসলে পেরোয়, তারপরেও যদি আসলে পানির নিঃসরণ ব্যবস্থা ঠিকমতো কাজ না করে, তখন আসলে সেটাকে কিন্তু আমরা জলাবদ্ধতাই বলে থাকি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে সিটি কর্পোরেশনের কিন্তু দুইটা অস্থায়ী পাম্প কিন্তু এখানে বসানো হয়েছে, যারা এই পাম্প দিয়ে আসলে এক পাশের পানি রাস্তার অন্য পাশে ফেলে আসলে এই রাস্তার যে যান চলাচল সেটা স্বাভাবিক করার চেষ্টা তারা করছেন। অন্যদিকে আসলে একটা জিনিস, এখানে যে সড়কটি রয়েছে, এই সড়কটি আসলে 3 লেনের একটি সড়ক, কিন্তু সঙ্গত কারণে এখানে বেশ কিছু হকার বসার কারণে কিন্তু একটি লাইন বন্ধ হয়ে আছে এবং অন্য একটি যে পাশ রয়েছে সেই পাশেও কিন্তু এক পেশি আসলে যান চলাচল করছে, যে কারণে কিন্তু আসলে সব যান চলাচল একটি জায়গা থেকে করার কারণে যে অতিরিক্ত প্রেশার যে পড়ছে, সে কারণে কিন্তু আসলে প্রচণ্ড পরিমাণের যানজটের সৃষ্টি হয়েছে, যে কারণে যান চলাচল স্বাভাবিক অবস্থা এখানে হচ্ছে না। আশা করছি যে সিটি কর্পোরেশন যে উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগের ফলে পানি নিঃসরণ হলে তখন হয়তো বা যান চলাচল স্বাভাবিক হবে বলে আমরা আশা করি। শিকদার মেহেদি হাসান জানাচ্ছিলেন নিউ মার্কেট এলাকা থেকে। জাপান ও বাংলাদেশের মধ্যে বিভিন্ন খাতে 6টি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক ও সহযোগিতা চুক্তি সই হয়েছে। এসব চুক্তির লক্ষ্য 2 দেশের মধ্যকার অর্থনৈতিক, প্রযুক্তিগত এবং কৌশলগত সম্পর্ককে আরও শক্তিশালী করা। এর মধ্যে অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, প্রযুক্তি হস্তান্তর, পোশাক খাতে কারখানা স্থাপন, জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতা, তথ্য নিরাপত্তা এবং বিনিয়োগ ও শিল্পোন্নয়ন উল্লেখযোগ্য। এদিকে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় ও মানবিক সহায়তা প্রদানের জন্য বাংলাদেশের প্রশংসা করেন জাপানের প্রধানমন্ত্রী। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বাস্তুচ্যুত এসব মানুষের প্রতি জাপানের মানবিক সহায়তা, বিশেষ করে ভাসান চরে অবস্থানরতদের প্রতি সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান।
সরকারি ডিসেম্বরে নির্বাচন চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানানোর পর এই মন্তব্য করেন তিনি। বলেন, জুনে নয় ডিসেম্বরেই হতে হবে নির্বাচন। এদিকে গুলশানে এক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের কোনো বিকল্প নেই। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে রাজধানীর জিয়া উদ্যানে জড়ো হন নেতাকর্মীরা। তাদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমাধি প্রাঙ্গণ। ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তার আত্মার মাগফিরাত কামনায় করা হয় মোনাজাত। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে বিএনপি নেতাদের আলাপে উঠে আসে নির্বাচন প্রসঙ্গ। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের জাপানে দেয়া বক্তব্যের সঙ্গে দ্বিমত প্রকাশ করেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। খুব দুঃখের সঙ্গে একটা কথা বলছেন, দেখলাম ইউনূস সাহেব জাপানে বসে বিএনপি সম্পর্কে বদনাম করছেন। একটু লজ্জাও লাগলো না দেশের সম্পর্কে বিদেশে বসে বদনাম করতে? তিনি বললেন একটি দল নির্বাচন চায়। আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না, সে ইউনূস, উনি নির্বাচন চায় না। দলের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকীতে রাজধানীর বিভিন্ন জায়গায় দুস্থদের মধ্যে খাবার বিতরণ করে বিএনপি। এ সময় গণমাধ্যমের মুখোমুখি হয়ে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান নেতারা। আমরা এই রাষ্ট্রে একটি শক্তিশালী গণতান্ত্রিক ভিত্তি স্থাপন করব, সাংবিধানিক কাঠামো ভিত্তি স্থাপন করব। ডিসেম্বরের মধ্যেই অতি অবশ্যই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে একটি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করা হবে। আজকের বাংলাদেশের মানুষ স্বৈরাচারকে পতন ঘটিয়েছে, কিন্তু এখনো গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করতে পারে নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করেই বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার করবে বলেও জানান নেতারা। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বৈরী আবহাওয়ার মধ্যেও মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী ও খাগড়াছড়ির সীমান্ত দিয়ে অন্তত ৭৮ জনকে পুশিন করছে বিএসএফ। তাদের পরিচয় নিশ্চিতে কাজ করছে বিজিবি জানিয়েছে, সকালে বৃষ্টির মধ্যে মৌলভীবাজারের জুড়ি উপজেলার রাজকীয় সীমান্ত দিয়ে ১০ জনকে ঠেলে দেয় বিএসএফ। একই সময় কোমলগঞ্জের বাগিছড়া ও চাম্পাপাড়ার সীমান্ত দিয়ে নারী, শিশু সহ আরও ১৪ জনকে পুশিন করা হয়। এদিকে হবিগঞ্জ চুনারুঘাট সীমান্ত দিয়ে ২২ জনকে পুশিন করে বিএসএফ। এছাড়া ফেনীর মটুয়া সীমান্তে ১৩ জন ও খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে পুশিন করা ১৪ জনকে আটক করেছে বিজিবি। এদিকে লালমনিরহাটে দুদিন আগে পুশিন করা ৬ ভারতীয়কে আজ দুপুরে রেল স্টেশন এলাকা থেকে আটক করেছে বিজিবি। দক্ষিণ এশিয়ায় কার্প জাতীয় মাছের একমাত্র প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীতে ডিম ছেড়েছে রুই, কাতলা, মৃগেল, কালবাউস প্রজাতির মা মাছ। বৃহস্পতিবার মধ্যরাত থেকে নদীতে ডিম আহরণ শুরু করেন জেলেরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়ক অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়া জানান, গত এক সপ্তাহের বেশি সময় ধরে হালদা পাড়ে অপেক্ষায় ছিলেন ডিম সংগ্রহকারীরা। বৃহস্পতিবার দুপুর থেকে ভারী বৃষ্টি শুরু হলে প্রস্তুতি নেয় তারা। সন্ধ্যার পর উজান থেকে পাহাড়ি ঢল নামতে শুরু করে হালদায়, এতে নদীর পানি ঘোলা হয়ে ওঠে। রাত ১২টার দিকে জোয়ার শুরু হলে ডিম ছাড়তে শুরু করে মা মাছ। রামদাস মুন্সির হাট থেকে মদুনাঘাট এলাকা পর্যন্ত কয়েক কিলোমিটার এলাকায় রাতভর ডিম সংগ্রহ করেন জেলেরা। অন্যবারের চেয়ে বেশি ডিম আহরণের সম্ভাবনা রয়েছে এবার। বহুল প্রতীক্ষিত হালদা নদীতে মা মাছ ডিম দিয়েছে। গত রাত ২টা থেকে আসলে মা মাছ ডিম ছাড়া শুরু করেছে, অল্প পরিমাণে প্রথমে শুরু করেছিল, আস্তে আস্তে ধীরে ধীরে এই ডিমের পরিমাণ বাড়তে থাকে। এখনো পর্যন্ত ডিম সংগ্রহকারীরা খুব উৎসব সহকারে, আনন্দ সহকারে তারা ডিম সংগ্রহ করছে। মধুমাস জ্যৈষ্ঠে বাজারে নানা জাতের আম, ফলন ও গুণগত মান বাড়াতে উত্তম কৃষি চর্চা অনুসরণ করে নিরাপদ আম বাজারজাতকরণের উদ্যোগ নিয়েছে কৃষি মন্ত্রণালয়। এবছর ৩৮টিরও বেশি দেশে আম রপ্তানির লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এদিকে রাজধানীর বিভিন্ন বাজারে মান ও আকার ভেদে এসব আম বিক্রি হচ্ছে ৭০ থেকে ১৫০ টাকায়। গ্রীষ্মকাল মানেই নানা স্বাদের পাহাড়ি ফলের উৎসব। এগুলোর মধ্যে অন্যতম ফল আম। এবছর আমের উৎপাদন ও মান বৃদ্ধিতে নানা উদ্যোগ নিয়েছে কৃষি মন্ত্রণালয়।
শুক্রবার রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে উন্নত কৃষিচর্চা অনুসরণে নিরাপদ আম বাজারজাতকরণ কর্মসূচির উদ্বোধন করেন কৃষি সচিব ডক্টর মোহাম্মদ ইমদাদুল্লাহ মিয়ান। আমরা মোট 38টি দেশে সারা পৃথিবীর। তিনি জানান এবছর 38টিরও বেশি দেশে আম রপ্তানির লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। চায়নাতে প্রথমবারের মতো আমাদের আম রপ্তানির প্রথম চালানটা গিয়েছে, সেখানে কিন্তু একটা অমিত সম্ভাবনা রয়েছে। অন্যান্য দেশে যেখানে আমের চাহিদা রয়েছে সেখানে আমাদের এই বাংলাদেশের এই সুস্বাদু আম কীভাবে আমরা পৌঁছাতে পারি সেই দেশের নীতি এবং তাদের যে বিধিবিধান রয়েছে সেগুলোকে যথাযথ অনুসরণ করে সেগুলোর জন্য আমরা কাজ করছি। এদিকে কৃষি বিপণন অধিদপ্তর নিয়ন্ত্রিত কৃষকের বাজারে দেখা গেছে ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড়। দাম বেশি হলেও ভালো মানের আম কিনতে পেরে খুশি ক্রেতারা। এই আমগুলো হচ্ছে গ্যাপ গুড এগ্রিকালচার প্র্যাকটিস মেনটেন করে করা উৎপাদিত আম। অন্যান্য বাজারের তুলনায় দাম খুবই স্বাভাবিক আছে। রাজধানীর কারওয়ান বাজারে এসেছে সাতক্ষীরার হিমসাগর আম। তবে বৈরী আবহাওয়া ও ঈদের কারণে বেচা বিক্রি কমের শঙ্কা আড়তদার ও বিক্রেতাদের। যেহেতু মাত্র উঠেছে কাজের দাম একটু উপরের দিকে। এটা কোনো নির্দিষ্ট রেট নাই, আমের উপর ডিপেন্ড করে, আমের কোয়ালিটির উপর দাম নির্ভর করে। রাজধানীতে ছোট বড় বাজারের পাশাপাশি সড়ক অলিগলি ফুটপাতে ভ্যানে করে আম বিক্রি জমে উঠেছে। মান ও আকার ভেদে এসব আম বিক্রি হচ্ছে 70 থেকে 150 টাকায়। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে আসন্ন বাজেট নিয়ে বিশেষ প্রতিবেদন। 2025-26 অর্থ বছরের বাজেটে শুল্ক এবং করে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। এতে আমদানি শুল্ক স্তরে যেমন পুনর্বিন্যাস করা হচ্ছে, তেমনি পরিবর্তন আসছে সম্পূরক শুল্কেও। শুল্ক করের প্রভাবে নতুন করে বাড়তে পারে সিমেন্ট, সিগারেট সহ অনেক পণ্যের দাম। এছাড়া কমতে পারে কিছু পণ্যের দামও। তবে বিশ্লেষকরা বলছেন, নতুন করে শুল্ক বাড়ানো হলে এটি মানুষের জীবন যাপনের জন্য ব্যয়ও আরও বাড়বে। আয়ের সঙ্গে ব্যয়ের হিসাব মেলাতে প্রতিদিন হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। এমন সময়ে তাদের প্রত্যাশা আগামী 2025-26 অর্থবছরের বাজেট ঘোষণায় যেন জীবনযাত্রার সাথে জড়িত কিছু পণ্যের দাম কমানো হয়। এদিকে আসছে বাজেটে পুনর্গঠন করা হবে আমদানিকৃত পণ্যের শুল্ক স্তরের সাথে সম্পূরক শুল্কেও। সংশ্লিষ্টরা বলছেন, নতুন বাজেটে কিছু পণ্যের উপর 3% হারে নতুন করে আমদানি শুল্ক বসতে পারে। এছাড়া 40% নতুন সম্পূরক শুল্ক স্তরও যুক্ত হতে পারে। ফলে সিমেন্ট, এলইডি লাইট, সিগারেট ও অটোরিকশার মতো কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে। এসব পণ্যে কর আরোপ করা হলে মানুষের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব পড়বে বলে জানায় কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, ক্যাব। আমদানি শুল্ক বাড়াচ্ছেন, যেটার কারণে মানুষের কাছে ক্রয় ক্ষমতা বারবার কিন্তু কমে যাচ্ছে। তো বারবার যখন মানুষের ক্রয় ক্ষমতা কমে যাবে তখন কিন্তু শিল্প বাধাগ্রস্ত হবে। আপনি বিক্রি করতে না পারলে আপনার প্রোডাকশন এটা কিন্তু মাঠেই মারা যাবে। তো সেই কারণে ব্যবসা বান্ধব হওয়া উচিত। বাজেটে কিছু পণ্যের শুল্ক কর কমানোর প্রস্তাবও করা হয়েছে। পিভিসি পাইপ উৎপাদন উপকরণের আমদানি শুল্ক 25% থেকে কমিয়ে 15% করা হতে পারে। কপার ওয়্যারের উপকরণ 15% থেকে কমিয়ে 5%, কেমিক্যাল পণ্যের আমদানি শুল্ক 5% থেকে কমিয়ে 1% করা হতে পারে। কর কাঠামোটা হচ্ছে পরোক্ষ করের উপর দাঁড়িয়ে আছে, প্রত্যক্ষ কর, আয় কর সেটার উপরে না। তো সেটা 30-35%, আর বাকিটাই পরোক্ষ কর, মূল্য সংযোজন কর, তারপরে বললাম যে ব্যবসা বাণিজ্যের ট্রেড ট্যারিফ, এই সমস্ত ওগুলার থেকে অনেক কিছু আসছে। প্রগতিশীল কর ব্যবস্থা যেটা দিয়ে ন্যায্যতা স্থাপিত হবে, তাহলে সেটা হতে হবে যে আয়করের উপরে নির্ভরশীলতা। আগামী 2025-26 অর্থবছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট দেওয়ার পরিকল্পনা করছে অন্তর্বর্তীকালীন সরকার। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কাঁচা ওয়েট ব্লু চামড়া রপ্তানিতে 3 মাসের জন্য নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সরকার। 25 আগস্ট পর্যন্ত এলসি খুলতে পারবেন ব্যবসায়ীরা। একই সঙ্গে চামড়া রপ্তানিতে পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, কাঁচা ওয়েট ব্লু চামড়া কেস টু কেস ভিত্তিতে রপ্তানিযোগ্য পণ্যের রপ্তানি 3 মাসের জন্য উন্মুক্ত করা হলো। বিগত প্রায় 1 দশকের নেতিবাচক অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে এবার কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করতে চায় সরকার। প্রায় 35 বছর পর কাঁচা ও ওয়েট ব্লু চামড়া রপ্তানির শর্ত 3 মাসের জন্য শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্তে কাঁচা চামড়া ব্যবসায়ী ও আড়তদাররা খুশি হলেও আপত্তি জানিয়েছেন
ট্যানারি মালিকরা। এই ছিল এখনকার সংবাদের সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।